বাংলা সাহিত্যের গল্পের আসর নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলের আজকের নিবেদন লেখক গৌরী দের ২৫ বছর পরে। গল্পের সূত্রধর কৌশিক, গল্প পাঠে আমি কৌশিক। শুরু হচ্ছে ২৫ বছর পরে। একগাদা চিঠির মধ্যে চোখে পড়ল একটা পুরনো খাম, অন্তত ৭-৮ বছর আগের তৈরি তো বটেই। খামটার গায়ে কাঁপা কাঁপা হাতে লেখা আমার নাম দেখে রীতিমতো কৌতূহলী হয়ে উঠলুম। তাড়াতাড়ি খামটা খুলে চিঠি পড়তে শুরু করলুম। কাগজটাও ময়লা, নিচে নাম লেখা আছে সুমিত চন্দ্র। খুব পরিচিত মনে হলো নামটা, কিন্তু কিছুতেই মনে করতে পারলুম না সুমিত চন্দ্রের সঙ্গে আমার কবে কোথায় পরিচয় হয়েছিল। ভাবলুম চিঠিটা পড়ি, যদি বোঝা যায়। ভাই মনোজিৎ, নির্বান্ধব অবস্থায় পড়ে আছি বছরের পর বছর। আমি খুব অসুস্থ, সবসময় মাথার যন্ত্রণা হয়। শিমুলতলার এই বিশাল বাড়িটায় থাকার মধ্যে আমি আর আমার বোন, তাও বোন মৃত্যুশয্যায়। আমার পাশে এই দুর্দিনে কারোর থাকার দরকার, কিন্তু কে থাকবে? হঠাৎ তোমার কথা মনে পড়ে গেল। চিরকালই তুমি ডান পিঠে, ভয় ডর বলে তোমার কিছু নেই। তুমি এই সময় আমার পাশে থাকলে আমি অনেকটা নিশ্চিন্ত বোধ করব। আমাকে চিনতে পেরেছো তো? আমি মোটা। এইটুকু পরেই আমি চিনতে পারলুম সুমিতকে, আমার স্কুলের বন্ধু। আমাদের দুজনের মধ্যে খুব ভালো ছিল। সুমিত ছিল ফর্সা, গোলগাল, নাদুস নুদুস ভালো মানুষ। ওকে আমরা বন্ধুরা নাম দিয়েছিলাম মোটা। সেই নামেই তো আমাদের কাছে পরিচিত ছিল বলেই সুমিত নামটা চট করে মনে করতে পারিনি। খামটা ভালো করে দেখতে অবাক হয়ে গেল। চিঠিটা শিমুলতলা থেকে পোস্ট করা হয়েছে ১ বছর আগে। খামের দামটা বেড়েছে, কিন্তু সেভাবে স্ট্যাম্প দেওয়া হয়নি। ভাবলুম তাই হয়তো পড়েছিল ডাক বিভাগে, তারপর দয়া করে কেউ সেটা পাঠিয়েছে। এতদিনে সুবিধের কি অবস্থা হলো কে জানে। হ্যাঁ, ঠিক করলুম কালই রওনা হব। ক্ষতি কি? বন্ধুর উপকার করা হবে, বেড়ানোও হবে। কদিনের ছুটি নিয়ে যাত্রা করলুম শিমুলতলার দিকে। পৌঁছতে বিকেল হয়ে গেল। চিঠির তলায় ঠিকানা ছিল। স্টেশনে নেমে একটা রিক্সাওয়ালাকে ঠিকানাটা বলতেই সে কেমন করে যেন আমার দিকে তাকালো। তারপর বলল, ওই যে বাবু, অটো দাঁড়িয়ে আছে, ওদের বলুন। অগত্যা অটো ধরে নির্দিষ্ট স্থানে পৌঁছলুম। যখন তখন প্রায় সন্ধে হয় হয়। অটো থেকে নেমে সুটকেসটা হাতে নিয়ে ভাড়া চুকিয়ে দিলুম। অটো চলে গেল। আমি দেখলুম আমার সামনে এক বিশাল বাড়ি। বাড়ির চারধার পাথর, মরা গাছ, শুকনো কুয়ো, মাঝখানটা একটা ঢিপির মতো উঁচু, তার উপর বাড়িটা। কি রং ছিল বাড়িটার এককালে, আজ আর তা বোঝা যায় না। বাইরের অন্ধকার নেমে এসছে বাড়িটার ওপর। ছাদের পাঁচিলে বিরাট ফাটল, তার গা চিরে বিশাল অশ্বত্থ গাছের শেকড় নেমেছে। মনে হচ্ছে বুঝি বা ভেঙে পড়ল এবার।
গা ছমছম করতে লাগলো। এ আবার কোথায় এলুম? নাকে ভেসে এলো একটা অশুভ রহস্যময় গন্ধ। একবার মনে করলুম ফিরে যাই, কিন্তু ছোটবেলা থেকে সাহসী বলে আমার একটা সুনাম ছিল। সে কথাটা মনে পড়তেই দৃঢ় পদক্ষেপে এগিয়ে গেলুম বাড়িটার দিকে। সদর দরজা ভেজানো ছিল, হাত দিয়ে খুলতে যাব, নিজে থেকেই খুলে গেল। সামনে একটা লোক দাঁড়িয়ে, বোধহয় কাজের লোক। বললুম, সুমিত আছে? আমি ওর বন্ধু। লোকটা স্থির দৃষ্টিতে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। আমার সুটকেসটা তুলে নিয়ে এগিয়ে চলল। আমিও ওর পিছু নিলাম। মনে হলো লোকটা বোবা মনে হয়। দালানের পর দালান, ঘর ফেলে এগিয়ে চলেছি তো চলেছি। শেষে একটা প্রায় অন্ধকার ঘরে ঢুকে পড়ল লোকটা। আমিও ঢুকলুম। ইলেকট্রিকের আলো নেই, মোমবাতিও জ্বলেনি। দেখলুম একটা ইজি চেয়ারের ওপর একটা মানুষের দেহ। এতক্ষণে চোখটা অন্ধকারে সয়ে গেছে। দেখলুম চেয়ারের গায়ে হেলান দিয়ে শুয়ে আছে একটা কঙ্কালসার দেহ। এই কি সুমিত? সেই কঙ্কালসার দেহে ঠোঁটটা নড়ে উঠল। বলল, মনোজিৎ, এসেছো? 25 বছর আগে দেখা সেই সুমিতের সঙ্গে এই সুমিতের কত তফাৎ। সমস্ত চুল উঠে গেছে, চোখের কোলে ঢুকে গেছে চোখ, সেই ফুলো গাল ভেঙে ঢুকে গেছে গর্ত তৈরি করে। বললুম, সুমিত, এ তোর কি চেহারা হয়েছে রে? সুমিত হাসল। দেখলুম সে হাসিতে দাঁতহীন সুমিত আরো বীভৎস হয়ে উঠল। বলল, আজ 10 বছর ধরে ভুগছি, মাথার যন্ত্রণায় পাগল হতে বসেছি। বললুম, চিকিৎসা করাসনি? সুমিত বলল, করিয়েছি, কোনো কাজ হয়নি। কলকাতায় আমার কাছে চলে গেলি না কেন? পারিনি, বোনের জন্যে। বিয়ের পরেই নিঃসন্তান অবস্থায় সে ফিরে আসে, তারপরেই কঠিন রোগে পড়ে। তাকে একা ফেলে যেতে পারিনি। বললাম, কোথায় সে, কেমন আছে? সুমিতের গলাটা কেঁপে উঠল। বলল, "পা- পা- পাশের ঘরে। ঘন্টাখানেক আগে তার মৃত্যু হয়েছে।" গায়ের মধ্যে শিরশির করে উঠল। এই প্রায় অন্ধকার ঘরে একটা মৃতপ্রায় মানুষ, তার পাশের ঘরে একটা মৃতদেহ। কি করে রাত কাটাবো? বললুম, তোমাদের হ্যারিকেন নেই? ও বলল, জোর আলো আমি সহ্য করতে পারি না, চোখে যন্ত্রণা হয়। ওই টেবিলের ওপর একটা সরু মোমবাতি আছে আর দেশলাই আছে, একটু কষ্ট করে জেলে নাও। পেছন ফিরে লোকটাকে খুঁজল। সুমিত বলল, চলে গেছে। ওরা কেউ রাতে থাকে না, বুঝলি তো। উঠে গিয়ে ঘরের কোণে সরু মোমবাতিটা জ্বাললুম। ঘরটায় সামান্য আলো হলো। চোখ চলে গেল পাশের ঘরের দিকে। সেই ক্ষীণ আলোতে পরিষ্কার দেখা গেল পাশের ঘরে খাটের উপর সাদা চাদর ঢাকা একটা দেহ। বললুম, সৎকার করতে হবে তো। সুমিত বলল, কাল সকালের আগে হবে না, এত রাতে লোকজন পাবো কোথায়? তুমি যাও, হাত মুখ ধুয়ে কাপড় জামা ছেড়ে ওই টেবিলে খাবার ঢাকা আছে, খেয়ে নাও।
বললুম, তুই খাবি না? ও বলল, আমার হজম ব্যামো আছে, বুঝলি তো, আমার হজম হয় না বলে ডাক্তার বিকেলের মধ্যে খেয়ে নিতে বলেছে। আমার খাওয়া হয়ে গেছে, তুমি খেয়ে নাও। সব কাজ সেরে খাটে এসে বসলুম। সুমিত এসে বসেছে খাটে, কিন্তু ওর সঙ্গে কথা বলবো কি? সমস্তক্ষণ চোখটা ওই পাশের ঘরে চলে যাচ্ছে। আমার সামনেই মধ্যিখানে দরজা, তার সোজাসুজি ওই দিকেই চোখটা আটকে যাচ্ছে। প্রচণ্ড একটা অস্বস্তি হতে লাগলো। বুঝতে পারছি না কি করব কি না করব। এমন সময় সুমিত বলল, দেখো, আমার এ ঘরে কথা বলছি, ও ঘরে সুনীতির বোধহয় শান্তিভঙ্গ হচ্ছে। এক কাজ করি, দরজাটায় একটা তালা দিয়ে দিই। অবাক হয়ে বললুম, তালা কেন? সুমিত বলল, ওটা ভালো বন্ধ হয় না, বহুদিনের দরজা তো, ফাঁক হয়ে থাকে। একটা তালা লাগিয়ে দিলে খুলে যাবে, তা না হলে। সত্যি বলতে কি খুব খুশি হলুম। মনে মনে সুমিতকেও ধন্যবাদ জানালুম। সুমিত উঠল একটা বিরাট তালা দিয়ে দরজাটা বন্ধ করে দিতে। চাবিটা এনে রাখলো বালিশের তলায়। কিন্তু দরজাটা বেশ ফাঁক হয়েই রয়ে গেল। কি করা যাবে, পুরনো দরজা। মনটাকে অন্যমনস্ক করার চেষ্টা করতে লাগলুম। এমন সময় খসখস শব্দ। কান খাড়া করে শুনল সুমিত। কে যেন আসছে মনে হলো। সুমিত তড়িৎ বেগে উঠে দাঁড়ালো খাট থেকে নেমে। পাশের ঘরের দিকে দৃষ্টি পড়তে আমার হৃৎপিণ্ড বন্ধ হবার উপক্রম। পরিষ্কার দেখলুম সারা চাদর ঢাকা সুনীতির মৃতদেহটা খুব ধীরে ধীরে এগিয়ে আসে বন্ধ দরজার দিকে। সুমিত চিৎকার করে উঠে বলল, এটা সুনীতির পায়ের শব্দ। এ শব্দ আমি চিনি, সে আসছে। আমি জানতুম সে আসবে, তাই তো দরজাটা বন্ধ করে রেখেছি। আমার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি অন্ধকারের মধ্যে সাদা চাদর ঢাকা দেহটা দরজায় ধাক্কা দিচ্ছে। সুমিত পাগলের মতো ছুটে বেড়াচ্ছে ঘরের মধ্যে, বলছে, সুনীতি, কালই আমি তোমার সৎকার করবো বোন, তুমি একটু শান্ত হও। আমি খাটের পেছনে নেমে দাঁড়িয়েছি, পালাতে চাইছি, পা দুটো আটকে গেছে ভারী হয়ে, নাড়াতে পারছি না। সুনীতি ক্রমাগত দরজা নাড়াচ্ছে। পরিষ্কার দেখলাম দরজার তালাটা ভেঙে পড়লো। হট করে দরজা খুলে গেল। দমকা বাতাসে নিভল মোমবাতি দপ দপ করে নিভে গেল। আর ঠিক সেই মুহূর্তে সুমিতের চাদরে ঢাকা সবটা ঝাঁপিয়ে পড়লো সুমিতের ওপর। একটা চিৎকার, তারপর শেষ। ততক্ষণে ঘরের দরজা খুলে আমি ছুটতে আরম্ভ করেছি। পাগলের মতো ছুটছি। কতক্ষণ ছুটেছি জানি না। দিনের আলো চোখে পড়তে জ্ঞান এলো। দেখলুম একটা বড় মাঠের মধ্যে আমি একা শুয়ে আছি। বুঝতে পারলুম এখানেই কালকে অটোটা আমাকে নামিয়ে দিয়েছিল। পাশে সুটকেসটাও পড়ে আছে। সামনের দিকে তাকিয়ে দেখি সেই বিশাল বাড়িটা আর নেই। তার বদলে পড়ে আছে ইট কাঠ পাথরের বিরাট ধ্বংসস্তূপ।